পর্যাপ্ত খেলার মাঠ তো নেই। যেখানে আমাদের 1300টি খেলার মাঠের থাকার কথা ছিল, সেখানে খেলার মাঠ হচ্ছে মাত্র 235টি নামে আছে। দখল সবগুলোই দখল হয়ে আছে 90% দখল। এবং দেখুন 95% স্কুলে কোনো খেলার মাঠ নেই আমাদের। তো এখন তরুণরা যেখানে খেলাধুলা করবে সেই জায়গা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এখন আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আইনের কঠিন প্রয়োগ ছাড়া, আপনি যেটি বলছেন যে অভিভাবকরা, হ্যাঁ এটা সত্যি কথা, সচেতনতা নট শুধু আইনের প্রয়োগ দিয়ে সচেতনতা অনেক জরুরি। এটা পরিচ্ছন্ন হবে না। এখানে আপনার স্কুল শিক্ষক যখন সে স্কুলে যাবে, স্কুল শিক্ষক এটা সচেতন তৈরি করবে, অভিভাবকরা করবে, যখন মসজিদে যাবে মসজিদ মাদ্রাসা এইটাই বলতে যাচ্ছিলাম, এটাই বলতে যাচ্ছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে নৈতিক শিক্ষা। জনাব প্রফেসর ইয়ার খান, আমরা আপনার ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা বিরতির পর আবার আসবো যে নৈতিক শিক্ষা কিভাবে এখান থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো। দর্শক, আপনারা দেখছিলেন কিশোর গ্যাং ব্যর্থ রাষ্ট্র নাকি পরিবার, আসলে এই বিষয়ে আমরা কথা বলছিলাম দীর্ঘ। ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম। কথা বলছিলাম কিশোর গ্যাং রাষ্ট্র ব্যর্থ নাকি পরিবার, এই বিষয়ে আজকে বিশদ আলোচনা হচ্ছে। আমাদের সাথে আছেন প্রফেসর ইয়ার খান, প্রেসিডেন্ট ফেডারেল ডেমোক্রেটিক পার্টি। কথা বলছিলাম আমাদের কিশোর গ্যাংয়ের যে এক মহামারী আকারে ধারণ করছে সেই বিষয়ে। আমরা একটু যাই, যেটা বলছিলাম মোহাম্মদপুরে আটকে পড়া যে পাকিস্তানি আপনি কথা বলছিলেন, যে কারণে মোহাম্মদপুরটা, যদিও কিশোর গ্যাংগুলো বিশেষ করে এই যে আদাবর মোহাম্মদপুরের শ্যামলী এই জায়গাটাতে থাকে না, তারা সাধারণত বসিলার ওই সাইডে চলে যায়, হয়তো কোনো অপরাধ করে আবার চলে যায়। একটা বিশাল সমস্যা সেটা হচ্ছে মোহাম্মদপুরে যে আটকে পড়া যে বিহারি বা পাকিস্তানিরা, তাদের যে আপনি নাগরিকত্বের কথা বলছেন, সেখানে বিশাল একটা এরিয়া নিয়ে আছে। সেখানে এমন কোনো এক জায়গা দিয়ে বেরোলে অন্য জায়গা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঠিক পদক্ষেপ নিতে পারে না। আসলে আমরা এই জন্য সরকারের বা আপনার কাছে যাই, কি পদক্ষেপ নিলে সত্যিকার অর্থে কোনো আবাসন ব্যবস্থা এদের করা যায় কিনা। দেখা গেল 20 তলা 5টা ভবন বানালে সেখানে তারা বসবাস করতে পারে। এই যে ছোট ছোট গলি ক্ষোভ, যেখানে আসলে সন্ত্রাসীদের অভয়ারণ্য তৈরি হয়, মাদকের অভয়ারণ্য তৈরি হয়, সেখানে কিশোর গ্যাংয়ের জন্ম হয়। আসলে এখান থেকে আপনার কি পরামর্শ হতে পারে আসলে উত্তরণের জন্য, একটা স্থায়ী ব্যবস্থা বা স্থায়ী উত্তরণের জন্য আপনি কি মনে করছেন? দেখুন, আমি এই পয়েন্টটিতে আসতে চাচ্ছিলাম যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মিরপুর, মোহাম্মদপুর, চিটাগং, ময়মনসিংহের কিছু এলাকা যেখানে আসলে বেশ বড় আঙ্গিকে কিছু বিহারিরা বসবাস করেন। আমার কথা হচ্ছে, দেখুন যে 71-এ যারা বিহার থেকে বাংলাদেশে আসছেন, বাংলাদেশে কিন্তু শুধু বিহারি না, একসময় ওড়িশার লোকজন থাকতো এখানে, বিহার থেকে আসছে, তারা এখন ভূখণ্ডের সাথে মিশে গেছে, তারা যেতে চায়নি যেহেতু তারা এখন এই আপনি যদি শ্রীমঙ্গলে যান, গিয়ে দেখবেন চা বাগানে যারা কাজ করে কিন্তু সবাই কিন্তু ভোজপুরি, বিহারি, বিভিন্ন জায়গা থেকে তারা কিছু, তামিলনাড়ু থেকেও তারা আসছে, অনেকে আসছে যারা চা বাগানে কাজ করছেন। আমার কথা হচ্ছে যে এদের আজকে স্বাধীনতার 54 বছর 55 বছর হয়েছে, এদেরকে আমার মনে হয় যে সাধারণ ক্ষমা ঘোষণা করে, কারণ এখন কিন্তু অলমোস্ট ধরুন যে সন্তানটির বয়স 10 বছর কিংবা যে সন্তানের বয়স 50 বছর, সেও তো স্বাধীনতা পরে জন্মেছে, তো সে তো দেখেই নাই। এখন উচিত ছিল যে এদেরকে আসলে আমাদের মূল ইয়েতে নিয়ে আসা। আমার পরামর্শটা আপনি কি হতে পারে, স্থায়ী একটা আবাসন ব্যবস্থার মাধ্যমে সংকট আজকে যে তৈরি হচ্ছে, যে অপকর্মের একটা স্বর্গরাজ্য, এখন কিন্তু এরা আসলে যেহেতু এরা বাংলাদেশের নাগরিক নয়, যেহেতু এরা কোনো পাসপোর্ট পাচ্ছে না, যেহেতু এরা বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছে না, যেহেতু বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, সরকারি চাকরিতে প্রবেশ করতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, সো আলটিমেটলি এরা কিন্তু আপনার বড় ধরনের ক্রাইমের সঙ্গে জড়াচ্ছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন এই যে কিশোর গ্যাংয়ের সঙ্গে যারা জড়িত অধিকাংশই কিন্তু এই ব্যাকগ্রাউন্ড থেকেই আপনার এদের মাঝখান থেকে আসছে। এবং কিছু হয়তো বিশেষ করে আমাদের যে বড় বড় বস্তিগুলো আছে, আপনি যে করাইল বস্তির কথা বলেন, মিরপুরে কিছু বস্তি আছে, সেইখানে যারা বসবাস করছেন, দেখা যায় যে একটু আগে বলেছি বাবা মা দুজনই হয়তো কর্মজীবী, ছেলেকে দেখভাল করার কেউ নাই, সে কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, এটি একটি বড় একটি সমস্যা। আপনি যেটি বলছেন, আমি আমার আজকের বিষয়ে আমরা যদি যাই, সেখানে আছে ব্যর্থ কি পরিবার, এই পরিবারের আসলে করণীয় কি বা কি কারণে এই পরিবারের কি দায়িত্বশীল ভূমিকা হলে আমরা এটাকে রোধ করতে পারি বলে আপনি মনে করছেন? আসলে আমি আসলে এটাকে একদম পরিবারের যে নৈতিক, মানে পরিবারের কারণেই যে আসলে তারা এই কিশোর অপরাধে জড়িয়েছে তা কিন্তু না। অনেকাংশে আপনি যদি পরিবারের অভিভাবক হন, আপনার ছেলে আপনার মেয়ে কার সাথে মিশছে, তারা কোন কাদের সাথে চলছে, সময় মতো স্কুলে গেল কিনা, সময় মতো বাসায় আসলো কিনা, এই তদারকিগুলো যদি আপনি একজন পরিবার থেকে নেন, আমার কাছে মনে তো হয় না
আপনার সন্তান বিপদে যাবে, বিপদগামী এইখানে হতে পারে আমি বলে। বিনয়ের সঙ্গে একটু দ্বিমত পোষণ করবো এই জন্য যে আপনি যাদের কথা বলছেন সেটা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে আমাদের একটা জবাবদিহিতা থাকে, কিংবা আমরা আমাদের প্যারেন্টসদের কাছে আমাদের একটা দায়বদ্ধতা থাকে। দায়বদ্ধতা থাকে, কিন্তু যারা বস্তিতে যারা থাকেন কিংবা বিহারি কলোনিতে যারা আছেন, এদের কিন্তু কোনো দায়বদ্ধতা নেই। এরা না, দেখা আমরা গেল যদি আজকে আপনার সাথে একটু আপনার কথা আমরা যদি যেই গাজীপুরে, আমরা যদি বলি চট্টগ্রামে, আমরা যদি বলি আপনার নারায়ণগঞ্জে, সেখানেও কিন্তু আপনার এই কিশোর গ্যাংয়ের উৎপত্তি আছে। আছে এখন তো ছড়িয়ে যাচ্ছে। বিহারি সব জায়গায় যে আছে না, তা না, থাকলেই না, যে হবে সেটা না, আমি আপনার সঙ্গে একমত, কিন্তু এখন কথা হচ্ছে যে এখানে না, নিঃসন্দেহে সমাজ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় আচার আচরণ সবই আমাদের প্রয়োজন আছে। আমাদের